যাতে টেকনিক্যালি খুব ভালো শেপে থাকেন সেই দিনটাতে তিনি ভালো ডেলিভার করবেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং ক্রিকেট যারা বোঝেন তারা সেই ব্যাপারটা অ্যাগ্রি করবেন। নাজমুল শান্তকে নিয়ে আমরা বেশ কয়েকটা কন্টেন্ট করেছি, খুব অনবরত তিনি বোল্ড হচ্ছেন বারংবার সেই ব্যাপারটা তুলে ধরার জন্য, এবং সেই ভিডিওগুলোতে আমরা দুইটা পয়েন্টে এমফাসাইজ করেছিলাম। একটা পয়েন্ট ছিল নাজমুল শান্তর ব্যাটের পজিশনটা ডিপ ফাইন লেগ থেকে আসছে বারবার, এবং যে জায়গাটায় তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি ব্যাটটাকে ঠিকঠাক মতো জায়গা মতো আনতে পারছেন না, আউট হচ্ছেন। আজকের এই ম্যাচটাতে একটা বিষয় যদি লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন নাজমুল শান্ত ওয়াজ ইন আ ভেরি গুড শেপ। কেন? প্রথমত তার ব্যাট পজিশনটা, যেটা আমরা এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ব্যাটটা আসছে ফাইন লেগ অঞ্চল থেকে, যে কারণে ব্যাটটা তিনি স্ট্রেট বরাবর নামাতে পারছেন না। আজকে খেয়াল করে দেখেন, কম্পেয়ার করে, সেক্ষেত্রে তার ব্যাটগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসছিল উইকেট কিপার এন্ড থেকে, অর্থাৎ স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্য শর্টস হি প্লেড উইথ হরাইজন্টাল ব্যাটস, যেগুলো আসলে পুল করেছেন বা হুক করেছেন, সেগুলোর ক্ষেত্রে তো একটু অ্যাঙ্গুলার হবে, কিন্তু আদারওয়াইজ যে বলগুলো তিনি ভার্টিক্যাল ব্যাটে খেলেছেন সেই বলগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তার ব্যাট সুইংটা আসছে স্ট্রেট ফ্রম দ্য উইকেট কিপার, নট ফ্রম দ্য ফাইন লেগ। যেটা এর আগে আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে নাজমুল শান্তর এই টেকনিকটা রেকটিফাই করাটা আসলে খুব জরুরি। আদারওয়াইজ তিনি যে বারবার বোল্ড হচ্ছেন, এই বোল্ড হওয়ার প্রবলেমটা বা এলবিডব্লিউ হওয়ার প্রবলেমটা কিন্তু থেকে যাবে। আজকে মার্শাল্লাহ নাজমুল শান্তকে কিন্তু এই জায়গাটা সংশোধন হতে দেখা গেছে। এখন আমি জানি না, যে কথাটা আমি একদম শুরুতে বলছিলাম যে যেই দিনটাতে একজন ব্যাটসম্যান রাইট শেপে ব্যাটিং করবেন সেই দিনটাতে ভালো করবেন, এই রাইট শেপে থাকার দিনটা আজকে যেমন ছিল সেটা আগামীকালকেও থাকবে কিনা, পরশু থাকবে কিনা, তারপরে থাকবে কিনা, অর্থাৎ রেগুলার বেসিসে ঠিক থাকাটা নাজমুল শান্ত থাকতে পারবেন কিনা। তবে আজকের দিনটাতে তিনি বেশ ভালো শেপে ব্যাটিং করেছেন। আরেকটা জায়গা নিয়ে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে, যেটা সবচেয়ে মেজর পয়েন্ট ছিল, সেটা হচ্ছে নাজমুল শান্ত তার ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করতে পারছিলেন না। ব্যাকফুটের উপর ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েটস রাখার কারণে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েটস রাখার কারণে তার ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফারটা হচ্ছিল না, যেখানে ব্যাকফুটের উপর তিনি প্রায় 70 বা 80% পর্যন্ত ওয়েট রাখতেন, এবং যে কারণে তার পায়ের পজিশনটা, টোর পজিশনটা থাকতো আসলে পয়েন্ট কিংবা কাভার বরাবর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আজকে আমরা একটু পাশাপাশি কম্পেয়ার করে আপনাদেরকে যদি দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে, নাজমুল শান্তর টো পজিশনটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য বল, বলের দিকে বা টো পজিশনটা স্ট্রেট, দ্যাট মিনস ওয়েট ট্রান্সফার ওয়াজ ভেরি মাচ পারফেক্ট। আজকের দিনে তার ওয়েট ট্রান্সফারটা ভালো হয়েছে। ব্যাকফুটের উপর ওয়েট রাখলেও পরবর্তী সময় খুব দ্রুত তিনি ফ্রন্ট ফুটের দিকে শিফট করতে পেরেছেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে, আমি এটা তো অবশ্যই বলবো না যে আমাদের ভিডিওর ইম্প্যাক্ট হয়েছে বা না হয়েছে, বাট ডেফিনেটলি ন্যাশনাল টিমে দে হ্যাভ কোচেস যারা তাদেরকে নিয়ে কাজ করে, হু আর ভেরি মাচ নলেজেবল, এবং ডেফিনেটলি ক্রেডিট গোজ টু শান্ত যে কোচেরা যদি সেই বিষয়গুলো দেখিয়ে দিয়ে থাকেন এবং তিনি পরবর্তী সময় সেই বিষয়টা নিয়ে কাজ করেছেন, নিজের এই জায়গাটাকে রিয়েলাইজ করতে পেরেছেন। কারণ একদম আপনি যদি দেখেন যে ওভারনাইট চেঞ্জ বলতে একদম ব্যাটের পজিশনটা আসতো যেটা ফাইন লেগ অঞ্চল থেকে, সেটা এখন স্ট্রেইট থেকে আসছে, এখানে একটা কন্ট্রোল তিনি করেছেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তার ওয়েট ট্রান্সফারের জায়গাটা, যেটা ভিজিবল, আপনি আমার আসলে বানিয়ে বলার কোনো কিছু নাই, এটা আপনি খুব ভালো মতো দেখতে পেলেন। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে নাজমুল শান্ত ওয়াজ ভেরি গুড এবং ইন আ ভেরি গুড শেপ, এবং তার ব্যাটিংয়ের ওই যেটা বলছিলাম যে হি ওয়াজ ভেরি মাচ উইলিং টু প্লে হিজ শটস, সেই কাজটা তিনি খুব ভালো মতো করতে পেরেছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক্সিকিউশন ম্যাটার্স। আপনি এক্সিকিউশনটা করতে পারলে তখন আপনাকে সবাই ভালো বলবে। দ্বিতীয়ত যে বিষয়টা, যে লিটন কুমার দাস তিনি 4 নম্বর পজিশনে ব্যাক করেছেন ওয়ানডে সাইডে, এটা নিয়ে অনেকের কথা হচ্ছিল যে ওয়াই হিজ ব্যাক বাই ডুইং নাথিং। ডেফিনেটলি আমাদের দেশের পাইপলাইনটা এরকম, যেখানে সত্যি কথা বলতে যে আরেকজন প্লেয়ারের খারাপ খেলার সুবাদে আরেকজন প্লেয়ার সুযোগ পান না, উইদাউট ডুইং এনিথিং বাট ট্রাস্টিং অন দ্য ট্যালেন্ট অফ লিটন কুমার দাস। দ্য সিলেক্টরস ডিসাইডেড দ্যাট। এখন লিটন কুমার দাস প্রত্যাবর্তনের পরে 41, দেন আরেকটা ম্যাচ তিনি 46 করলেন, এবং আরেকটা ম্যাচ তিনি 76 করলেন। সো দিস ইজ ইট অল অ্যাবাউট। এবং আমি যদি ভুল না করে থাকি, যখন বিসিএল চলে ওই সময়টা অনফিল্ডের পর্দায় আমরা আরেকটা কন্টেন্ট করেছিলাম যে আই থিঙ্ক ইটস টাইম টু ব্রিং ব্যাক লিটন কুমার দাস, বাট নট অ্যাজ অ্যান ওপেনার, অ্যাজ এ মিডল অর্ডার ব্যাটার। কারণ আমাদের মিডল অর্ডারে স্টেবিলিটির জায়গাটা একেবারেই ছিল না, স্টেবিলিটির জায়গাটা একেবারেই দেখা যাচ্ছিল না, কারণ বাংলাদেশ 50 ওভার ব্যাটিংই করতে পারছিল না। ওই জায়গায় উই অ্যাকচুয়ালি নিডেড সামওয়ান হু ক্যান অ্যাকচুয়ালি ক্যারি দ্য ইনিংস থ্রু। এবং সত্যি কথা বলতে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হু ক্যান ডিল উইথ দ্য স্পিনার্স, হু ক্যান রোটেট স্ট্রাইকস, এবং হু ইজ টেকনিক্যালি ভেরি মাচ সলিড। সো ট্রাস্টিং অন দ্য ট্যালেন্ট, ওই ভিডিওটা আমরা করেছিলাম। এখন আফটার দ্যাট সিলেক্টররা, বা আবারও বলবো সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর ইনফ্লুয়েন্স ছিল কি ছিল না, দ্যাট উই ক্যান নট সে।
বাট সিলেক্টররা ওইভাবে চিন্তা করেছেন এবং নিয়েছেন, এবং লিটন কুমার দাস এই দুইটা সিরিজে আমরা দেখতে পেলাম যে হি ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট, অলদো উই এক্সপেক্ট আ লট ফ্রম লিটন কুমার দাস। আমার কাছে মনে হয় যে দিস কোর্স ডাজন্ট শো দ্য এন্টায়ার ট্যালেন্ট অফ লিটন কুমার দাস। তার যে ট্যালেন্টটা আছে দ্যাট ডাজ নট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট এই স্কোর কার্ডের মধ্যে। তারপরও মন্দের ভালো করেছেন। তাওহিদ হৃদয়, আমি জানি না, তাওহিদ হৃদয় ফর লাস্ট 1 year দ্য মোস্ট ইনফর্ম ব্যাটার, নাও ব্যাটিং অ্যাট নাম্বার 6, এটা কতটুকু ভালো হবে আমি সেটা জানি না। আমার কাছে মনে হয় না এটা দ্যাট ক্যান ব্রিং আউট ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুটস, সেটাও আমার কাছে মনে হয় না। বাট আজকের দিনটাও এক্সপেকটেশন অনুযায়ী তাওহিদের ব্যাটিংটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। বাট অলদো হি ইজ ইন গুড শেপ, হি ইজ ইন গুড ফর্ম। কিন্তু আমি একটা বিষয় বলবো যে তার ব্যাটিংটা আপনি যদি চিন্তা করে থাকেন, আমরা গত কদিন আগে একটা অ্যানালাইসিস করেছিলাম, সেই অ্যানালাইসিসে একটা বিষয় বলেছিলাম যে অলদো হি ইজ গেটিং রানস, তিনি রান পাচ্ছেন, কিন্তু সেই রানগুলো তিনি যখন পাচ্ছেন এটা অন্যরা খারাপ খেলছে দেখে, এই কারণে তিনি ড্যামেজ রিপেয়ার করছেন দেখে আমাদের কাছে মনে হচ্ছে ভালো করছেন। বাট হি কুড হ্যাভ বিন অ্যাপ্রোচ দ্য ইনিংস আ বিট ফাস্টার, আ বিট কুইকার, যে বিষয়টা আমার কাছে মনে হয় যে আরেকটু হয়তো বা একদম নেটে আমরা যেরকম ব্যাটিং করি না, বেসিক ব্যাটিং, বল যেদিকে আছে সেদিকেই খেলছি। এখন ওয়েদার দের ইজ এ ফিল্ডার ইনস্টলড অর নট, আমরা সেই বিষয়টা দেখছি না। সো হৃদয়ের ব্যাটিং অনেকটা সেরকম মনে হয় যে বল আসছে, বেসিক সলিড টেকনিকে সেই বলটাকে তিনি শটটাকে খেলছেন। এখন ফ্যাক্ট ইজ দ্য ডিরেকশন অফ দ্য শট, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ভালো ব্যাটসম্যানদের বৈশিষ্ট্যের জায়গাটা কিন্তু এরকম, যেটা একজন অর্ডিনারি ব্যাটসম্যানের থেকে একজন অর্ডিনারি ব্যাটসম্যানকে পৃথক করে, সেটা হচ্ছে যে যখন আপনি ফিল্ড সেট আপ করা আছে, সেই ফিল্ড সেট আপের মাঝখান থেকে আপনি এদিক ওইদিক গিয়ে গ্যাপ প্রডিউস করতে পারবেন রাদার দেন অনলি স্টিকিং অন টু ইউর বেসিক্স, সেটাই হচ্ছে আসলে আসল ব্যাটিংয়ের জায়গাটা। ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে মিসিং। ফ্রম বোলিং পয়েন্ট অফ ভিউ, নাহিদ রানা বাংলাদেশের এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য ওয়ান whom we have been seeking for over last 25 years. আমরা 25 বছর ধরে কোনো একজন বোলারকে খুঁজছিলাম। সো নতুন করে বলার কোনো কিছু নাই। এই সিরিজের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ইয়র্কারটাকে খুব ভালো মতো প্লেস করতে পেরেছেন। ইয়র্কার লেন্থে তার এক্সিকিউশনটা ভালো হয়েছে। মোস্তাফিজ গট ফাইফার। আমার কাছে মনে হয় যে মোস্তাফিজুর রহমানের আজকে যে বিষয়টা উল্লেখযোগ্য, আতার আলী খানও কমেন্ট্রিতে একটা কথা বলছিলেন যে দ্য কাটার্স, দ্য কুইক কাটার্স অল আর ভেরি মাচ এফেক্টিভ, এবং নতুন বলেও তিনি যেরকমভাবে কুইক কাটার করেছেন, এবং প্রথম বলটা কুইক কাটার করার পর ব্যাটসম্যানকে সত্যিকার অর্থে খুব ডিফেন্সিভে পুষে নিয়ে গেছেন। আফটার দ্যাট হি পুলড দ্য লেন্থ ব্যাক, ইট ওয়াজ এ বাউন্সার এবং ওয়েল ডিরেক্টেড বাউন্সার দ্যাট ডিড নট লস দ্য ভেনম। দেন সে বলটাতে শট খেলতে গিয়ে আউট হয়েছেন ব্যাটার। সো সব কিছু মিলিয়ে অল টুগেদার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ানডে টিমটা they have been playing well since the West Indies series. আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা ভালো করেছিল। আফটার দ্যাট দে বিট পাকিস্তান অ্যাট হোম, নাও দে হ্যাভ বিটেন নিউজিল্যান্ড অ্যাট হোম। আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথটা কিন্তু এখন পেস বোলিং। সো ওই যে আমরা একটা মান্ধাতার আমলের নিয়ম আমরা জানি, বা আমরা এরকম চিন্তা করি যে স্লো উইকেট বানিয়ে আমরা জিতবো, স্লো উইকেট বানিয়ে আমরা আরও হারি। মাইন্ড ইট, স্লো উইকেট বানিয়ে আমরা আরও হারি। বাংলাদেশের স্ট্রেংথটা পেস বোলিং। We have a quantity number of quality fast bowlers, so আমার মনে হয় যে we have to make the best out of it. দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।